নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। মার্কেট শুক্রবারে বন্ধ হওয়ার পর আবার সোমবারে খুলতে চলেছে এবং তার মাঝখানে প্রায় ধরুন এই আড়াই দিনের মতো ছুটি, মানে শুক্রবারে ধরুন হাফ বেলা, তারপরে শনিবারে ফুল বেলা এবং রবিবারে আজকে ফুল বেলা। তো এই আড়াই দিনের মধ্যে কিছু কোম্পানির জন্য কিছু খবর এসেছে, ভালো খবর, খারাপ খবর, তারপর কিছু কোম্পানির কোয়ার্টার পরে রেজাল্টও এসেছে। তো এইগুলোই একটু দেখে নেবো চলুন। আর এই খবর এবং কোয়ার্টার পর রেজাল্টের কারণে আগামীকাল কিন্তু এই স্টকগুলো র্যাডারে থাকবে। প্রথম যে স্টক সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। কোম্পানিটা একটা নতুন অর্ডার পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা একটা রেল ব্রিজ তৈরির অর্ডার পেয়েছে এবং রেল ব্রিজটা কোথায় তৈরি হবে? গঙ্গা নদীর উপর তৈরি হবে, বিটুইন বিক্রমশিলা অ্যান্ড কাটারিয়া স্টেশন। আর এই যে প্রজেক্ট সেটাকে কমপ্লিট করতে হবে প্রায় 1460 দিনের মধ্যে, মানে প্রায় 4 থেকে 4.5 বছরের কাছাকাছি। আর এই অর্ডারের ভ্যালু কত? অর্ডারের ভ্যালু দেখতে পাচ্ছেন 1068 কোটি টাকা, মানে একটা বড় পরিমাণের অর্ডার পেয়েছে এই কোম্পানিটা। তো এই কারণে স্টকটা আগামীকাল র্যাডারে থাকবে। এরপরে যদি দেখি ভোডাফোন আইডিয়া, এই কোম্পানির কোয়ার্টার পরে রেজাল্ট বেরিয়েছে। কোম্পানির যদি কোয়ার্টার পরে রেজাল্ট দেখি, কোম্পানির এখানে দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে সেলস সেটা ছিল 10,607 কোটি, সেখান থেকে বের হয়েছে 11,014 কোটি। এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট সেইটা যদি দেখি 4,333 কোটি থেকে 4,660 কোটি, মানে কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা বেড়েছে। কিন্তু কোম্পানির যদি নেট প্রফিট দেখি সেটা দেখুন, সেটা মাইনাসে চলে গেছে। আর এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটার নেট প্রফিট সেটা কেন মাইনাসে চলে যায়? কারণ কোম্পানিটা বাজার থেকে এত পরিমাণে ধার নিয়ে রেখেছে, তার জন্য যে ইন্টারেস্ট দিতে হয় সেটাই অপারেটিং প্রফিটের থেকে বেশি। এইখানে দেখুন অপারেটিং প্রফিট করেছে 4,660 কোটি, সেইখানে ইন্টারেস্ট দিতে হয়েছে 6,471 কোটি এবং কোম্পানির যে ডেপ্রিসিয়েশন সেইটা 5,571 কোটি, মানে যেখানে প্রায় 4,500 কোটি টাকার কাছাকাছি অপারেটিং প্রফিট করেছে সেখানে প্রায় 12,000 কোটি টাকা ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশনই চলে গেছে। আর সেই জন্যই দেখতে পাচ্ছেন এই ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট এবং লস সেইখানে 7,166 কোটি টাকা লস হয়ে গেছে। তবে এর মধ্যেও যে ভালো জিনিসটা সেটা হচ্ছে কোম্পানির যে রেভিনিউ সেটা 3.8% বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির যে আরপু, মানে দা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, মানে এক একজন ইউজারের মাথা পিছু তার যে ইনকাম সেটাও বেড়ে হয়েছে 175 টাকা, যেটা এর আগের বছরের তুলনায় 14.2% বেশি। এর আগে কোম্পানির যে আরপু সেটা ছিল 153 টাকা। এছাড়াও যদি দেখেন কোম্পানিটা বিভিন্ন উপায়ে প্রায় 20,000 কোটি টাকার মতো ফান্ড রেজ করতে চলেছে। এইখানে দেখুন এই যে 20,000 কোটি টাকা তুলবে তার জন্য কিন্তু কোম্পানিটা বিভিন্ন উপায় অবলম্বন করেছে, মানে ইকুইটি এবং ডেট এই দুটোর মাধ্যমেই কোম্পানিটা বাজার থেকে টাকা তুলতে চলেছে এবং কোম্পানির যে বোর্ড তার অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে। তবে দেখুন কোম্পানির বোর্ড অ্যাপ্রুভাল দিলে কি হবে? কোম্পানিকে তো টাকাটা কারোর থেকে নিতেও হবে। এইটা এরকম ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, আপনি ধরুন পাড়ার 4-5 জনের সঙ্গে আলোচনা করলেন যে একটা বিজনেস শুরু করবেন, আপনাদের 5 কোটি টাকার দরকার। তো আপনারা তো সবাই মিলে ঠিক করে নিলেন যে আপনাদের 5 কোটি টাকা দরকার আপনাদের বিজনেসের জন্য, কিন্তু টাকাটা আপনাদের কে দেবে? এটাই হয়ে গেছে ভোডাফোন আইডিয়ার জন্য সব থেকে বড় বাধা। এবং এই যে কোম্পানির পেরেন্ট কোম্পানি রয়েছে ভোডাফোন পিএলসি, ব্রিটিশ যে কোম্পানিটা, তারাও কিন্তু এই কোম্পানির মাথা থেকে হাত তুলে নিয়েছে। এরপরে যদি দেখি অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এই স্টকটাও আগামীকাল র্যাডারে থাকবে। এই কোম্পানিটাও একটা বড় অর্ডার পেয়েছে। দেখতেই পাচ্ছেন গুজরাটে এই ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য কোম্পানিটা 463 কোটি টাকার একটা নতুন অর্ডার পেয়েছে, যেই অর্ডারটা কোম্পানিটাকে 20 মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এর পরের কোম্পানি বেদান্ত লিমিটেড। এই বেদান্ত এই কোম্পানিটাও একটা ফান্ড রেজ করতে চলেছে। কোম্পানিটা এনসিডি, মানে কোম্পানিটা নন কনভার্টেবল ডিবেঞ্চারের মাধ্যমে প্রায় 5,000 কোটি টাকা মার্কেট থেকে তুলতে চলেছে। তবে দেখুন এর যে সরাসরি প্রভাব সেটা কিন্তু শেয়ার প্রাইসের উপর পড়বে না, তবে কোম্পানিটা তার বিজনেসের জন্যই এই 5,000 কোটি টাকা মার্কেট থেকে তুলছে। এরপরে যে স্টকটা র্যাডারে থাকবে সেটা হচ্ছে বিএসসি লিমিটেড। প্রথমত যদি দেখেন এই সেবি এফএন এর উপর যে নিয়ম পরিবর্তন করেছে তার জন্য এই বিএসসির যে ভলিউম সেটা অত্যন্ত বেড়ে যাবে। এবং 2 নম্বর যদি দেখেন এই এনএসি বিএসসির এই যে কম্পিটিটর সেটাও কিন্তু বাজারে তাদের আইপিও নিয়ে আসতে চলেছে। আর যখন কোনো কোম্পানির কম্পিটিটর বাজারে তাদের আইপিও নিয়ে আসে তখন কিন্তু এই কম্পিটিটরের সঙ্গে সঙ্গে বাজারে যে কোম্পানিটা লিস্ট আছে তারও যে ভ্যালুয়েশন সেটাও বেড়ে যায়। সেই কারণের জন্য দেখতে পেয়েছেন এর আগের দিন বিএসসি শেয়ারটা প্রায় 7 থেকে 8% এর কাছাকাছি বেড়েছিল। আর যদি এই এনএসি কোম্পানিটা দেখেন এর যে গ্রে মার্কেটে শেয়ার সেইটাই কিছুদিনের মধ্যে 1500 থেকে বেড়ে প্রায় 2300 হয়ে গেছে, মানে প্রায় 50% এর কাছাকাছি জাম দেখিয়েছে। এরপরে রেল বিকাশ নিগম লিমিটেড, এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকবে। দেখতে পাচ্ছেন রেল বিকাশ নিগম সায়েন্স মুভ উইথ টেক্সম্যাকো রেল, মানে বাজারে লিস্টেড আরো একটি কোম্পানি টেক্সম্যাকোর সঙ্গে এই রেল বিকাশ নিগম লিমিটেড একটা চুক্তি সাইন করেছে এবং যার মাধ্যমে তারা কি করবে, কোম্পানি দুটোর মধ্যে যে রোলিং স্টক রয়েছে মানে কাজ জমে আছে সেইগুলো তারা মিলেমিশে করবে, সেইগুলোকে মেনটেনও করবে এবং পরবর্তীকালেও যে অর্ডারগুলো আসবে সেইগুলোকেও মিলেমিশে তৈরি করবে। তো এই কারণে দুটো কোম্পানিরই অনেক সুবিধা হবে। এরপরে ভারত সরকারের তরফ থেকেও একটা নতুন খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন যে ক্রুড অয়েল যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয় তার উপর আগে 20% ইম্পোর্ট ডিউটি বসতো, সেটা কমিয়ে 10% করে দেওয়া হয়েছে। তো এর ফলে কি হবে, যেই কোম্পানিগুলো এই ক্রুড অয়েল কিনে সেইখান থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতো তাদের যে উৎপাদন খরচা সেটাও অনেক কমবে, এবং এর ফলে কি হবে, মানুষের হাতে টাকাও বাঁচবে। কেননা মানুষকে আগে যে প্রোডাক্টটা প্রায় ধরুন উদাহরণ হিসেবে বলছি 120 দিয়ে কিনতে হতো, সেটা কিন্তু আগের থেকে কিছু সস্তায় পাবে। মানে যে কোম্পানিগুলো এই ক্রুড অয়েল কাজে লাগিয়ে তাদের প্রোডাক্ট তৈরি করতো সেই কোম্পানিগুলোরও উপকার হবে, এবং যারা এই কোম্পানিগুলোর প্রোডাক্ট কেনে তাদেরও উপকার হবে। এর ফলে কি হবে, এই প্রোডাক্ট মেকিং যে কোম্পানিগুলো আছে তাদের যে ডিমান্ড সেটাও বাড়বে এবং সাপ্লাইও বাড়বে, ফলে তাদের শেয়ার প্রাইসও বাড়বে। এই হিসাবে যদি দেখতে চান বিভিন্ন যে এফএমসিজি কোম্পানি আছে সেগুলোকে দেখতে পারেন। এর মধ্যে যেমন আদানি উইলমার বা এডব্লিউএল অ্যাগ্রি এইটাকে নজরে রাখতে পারেন, এবং পতঞ্জলি ফুডস এই কোম্পানিটাকেও নজরে রাখতে পারেন। এরপরে আইনক্স উইন্ড লিমিটেড এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকবে, কারণ এই কোম্পানির যে কোয়ার্টার ফোর রেজাল্ট সেটা খুবই ভালো এসেছে। কোম্পানির যদি কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখি, এইখানে দেখুন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে সেলস সেটা ছিল 528 কোটি, যেটা বেড়ে হয়ে গেছে 1275 কোটি, মানে প্রায় 150%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে যদি কোম্পানির নেট প্রফিট দেখি, সেটা দেখুন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট সেটা ছিল 33 কোটি, যেটা বেড়ে হয়েছে 190 কোটি, মানে প্রায় 6 গুণের কাছাকাছি বেড়েছে, প্রায় 600% বেড়েছে। এরপরে আইনক্স উইন্ড এনার্জি লিমিটেড, এর আগের থেকে স্টকটা কিন্তু আলাদা। এর আগের যে স্টক সেটা ছিল আইনক্স উইন্ড, এর দাম দেখুন 195, আর এই যে স্টক এটা হচ্ছে আইনক্স উইন্ড এনার্জি, এর যে প্রাইস সেটা হচ্ছে 11,560। এরও যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা খুব ভালো এসেছে। এইখানে দেখুন কোম্পানির সেলস মার্চ 2024-এ ছিল 528 কোটির কাছাকাছি, সেটা বেড়ে হয়েছে 1275 কোটি, মানে এরও যে সেলস সেটা প্রায় 150%-এর কাছাকাছি বেড়েছে। এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি, সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 38 কোটি, যেটা বেড়ে হয়েছে 190 কোটি, মানে প্রায় 5%-এর কাছাকাছি নেট প্রফিট বেড়েছে। এরপরে আগামীকাল আদানি গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো সবই ফোকাসে থাকবে, কারণ এই আদানি এনার্জি সলিউশন এই কোম্পানিটা এই মে মাসের শেষের দিকে মানে 20 তারিখ করে প্রায় 1660 কোটি টাকার একটা অর্ডার পেয়েছিল। তারপরে দেখতে পাচ্ছেন কোম্পানিটা বাজার থেকে একটা 4300 কোটি টাকার ফান্ড রেজও করতে চলেছে। তবে দেখুন যে কোনো কোম্পানির জন্য ফান্ড রেজ করাটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, তবে এই আদানি কোম্পানির জন্য ফান্ড রেজ করতে গিয়ে আগে অনেক প্রবলেম হয়েছে। যদি দেখেন এই আদানির সঙ্গে আগে যখন হিন্ডেনবার্গের কেস চলছিল, আদানি যখনই বাজার থেকে ফান্ড রেজ করতে যাচ্ছিল হিন্ডেনবার্গ কিন্তু বিভিন্নভাবে সেটাকে আটকাচ্ছিল। মানে যখনই ফান্ড রেজ করতে যাচ্ছিল টুইটের মাধ্যমে বিভিন্ন ধরনের কথা বলে দিচ্ছিল, যার কারণে আদানির যে ফান্ড রেজ সেটা আটকে যাচ্ছিল। তো এটাও এবারে দেখার বিষয় হবে আদানি এবারে কি সফলভাবে এই ফান্ড রেজ করতে পারে কিনা। এরপরে জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই কোম্পানিটাও তাদের কোয়ার্টার ফোর রেজাল্টের কারণে ফোকাসে থাকবে। কোম্পানির যদি সেলস দেখি, আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে সেলস সেটা ছিল 420 কোটি, যেটা বেড়ে হয়েছে 937 কোটি, মানে প্রায় ডবলেরও বেশি হয়েছে। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখুন সেটা ছিল 24 কোটি, যেখান থেকে বেড়ে হয়েছে 123 কোটি, মানে প্রায় 5 গুণ বেড়েছে। এছাড়াও যদি দেখেন কোম্পানির যে মার্কেট সাইজ মানে মার্কেট ক্যাপ সেটা রয়েছে 11,959 কোটি, এবং সেই হিসাবে কোম্পানির যদি অর্ডার বুক দেখেন, অর্ডার বুক রয়েছে 31,776 কোটি টাকা, মানে কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি তার প্রায় 3 গুণ বেশি এই কোম্পানিটার অর্ডার বুক রয়েছে। আর এই জেনাস পাওয়ার কোম্পানিটা কি তৈরি করে, এরা স্মার্ট মিটার তৈরি করে থাকে। তো আপনি চাইলে আগামীকাল এই স্টকটাকে আপনার র্যাডারে রাখতে পারেন। এর পরের স্টক টিটাগড় রেল সিস্টেম লিমিটেড, কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা খুব একটা ভালো আসেনি। কোম্পানির যদি সেলস দেখি, মার্চ 2024-এ কোম্পানির সেলস ছিল 1052 কোটি টাকা, যেটা পড়ে হয়েছে 1006 কোটি টাকা। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাও যদি দেখি, আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রফিট সেটা ছিল 79 কোটি টাকা, যেটা পড়ে হয়েছে 64 কোটি টাকা। এরপরে আগামীকাল ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো এই শেয়ারটাও ফোকাসে থাকবে। কোম্পানিটা দেখতে পাচ্ছেন 30টা ওয়াইড বডি A350 প্লেনের অর্ডার দিয়ে দিয়েছে এই এয়ারবাস এই কোম্পানিটাকে। মানে এরপর কোম্পানির যে রেভিনিউ এবং প্রফিট সেগুলোও বাড়বে, কারণ প্যাসেঞ্জার সংখ্যাও বৃদ্ধি পাবে। আর এই ইন্ডিগো আগেই বলেছিলাম এটাও কিন্তু একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের মধ্যে পড়ে, কারণ মানুষের হাতে যত টাকা বাঁচবে মানুষ কিন্তু ততই বেশি এই এয়ারপ্লেনের মাধ্যমে তাদের যে যাতায়াত সেটা সম্পন্ন করবে। এবং আজকেই দেখতে পাচ্ছেন এই মাসের যে জিএসটি কালেকশনের ডেটা সেটাও চলে এসেছে। এই ডেটা যদি দেখেন, জিএসটি কালেকশনের যে পরিমাণ এর আগের বছর এই মে মাসে এই যে জিএসটির কালেকশন সেটা ছিল 1.72 লাখ কোটি টাকা, যেটা বের হয়েছে 2.01 লাখ কোটি টাকা। তবে যদি দেখেন এপ্রিলের তুলনায় এই মাসে যে জিএসটির কালেকশন সেটা কিছুটা কমেছে। এপ্রিলে এই জিএসটির কালেকশন ছিল 2.37 লাখ কোটি টাকা, যেখান থেকে পড়ে হয়েছে 2.01 লাখ কোটি টাকা। এরপরে আগামীকাল কিছু অটোমোবাইল কোম্পানি নজরে থাকবে, কারণ আজকের দিনে কিছু অটোমোবাইল কোম্পানি তাদের যে সেলসের ডেটা সেটা প্রকাশ করেছে। তো চলুন একবার দেখে নিই। প্রথমে
প্রথমে যদি দেখি কিয়া ইন্ডিয়া, এই যে সাউথ কোরিয়ান কোম্পানিটা, এর যে সেলস সেটা ইয়ার অন ইয়ার 14% বৃদ্ধি পেয়েছে। এর আগের বছর মে মাসে কোম্পানিটা 19,500টা গাড়ি বিক্রি করেছিল, সেটা বেড়ে হয়েছে 22,315টা। এরপরে যদি দেখি টিভিএস মোটরের যে ইন্ডিয়া সেলস সেটা 14.6% বৃদ্ধি পেয়েছে এবং এর যে এক্সপোর্ট সেটাও ইয়ার অন ইয়ার 22% বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি দেখি টাটা মোটর কিন্তু সব জায়গাতেই তাদের যে সেলস সেটা ডাউন দেখিয়েছে। কোম্পানির যে টোটাল সেলস সেটা ইয়ার অন ইয়ার 8.6% পড়ে হয়েছে 70,187টা ইউনিট এবং ইন্ডিয়ার মধ্যে টোটাল যে সেলস সেটা ইয়ার অন ইয়ার 10% পড়েছে এবং এই কোম্পানির যে কমার্শিয়াল ভেহিকেল সেলস সেটাও 5% পড়ে গেছে এবং প্যাসেঞ্জার ভেহিকেলস এর যে সেলস সেটাও ইয়ার অন ইয়ার 11% পড়েছে। তবে কোম্পানির যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস ইলেকট্রিক ভেহিকেল তার যে সেলস সেটা ইয়ার অন ইয়ার 2% বৃদ্ধি পেয়েছে। কোম্পানি এই মে মাসে 5,685টা ইলেকট্রিক ভেহিকেল বিক্রি করেছে। এরপরে যদি দেখি মাহিন্দ্রা, এই কোম্পানির যে এসইউভি সেলস সেটা ইয়ার অন ইয়ার 21% বৃদ্ধি পেয়েছে এবং লো কমার্শিয়াল ভেহিকেল এর যে সেলস সেটা ইয়ার অন ইয়ার 8% বৃদ্ধি পেয়েছে এবং এই কোম্পানির যে 3 হুইলার সেলস সেটাও ইয়ার অন ইয়ার 11% বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি দেখেন এই করোনা আক্রান্তের সংখ্যা সেটা কিন্তু যথেষ্ট বাড়ছে। এইখানে দেখতেই পাচ্ছেন কোভিড-19 সেটা ইন্ডিয়াতে বেড়ে হয়েছে 3,395টা এবং তার মধ্যে 4 জনের মৃত্যুর খবরও শোনা গেছে এবং 68টা টেস্ট সেটা পজিটিভ দেখা গেছে। তো সেই হিসাবে যদি দেখতে চান তাহলে মার্কেটে লিস্টেড যে বিভিন্ন ফার্মা কোম্পানিগুলো রয়েছে সেইগুলোকে ফোকাসে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।